অনেক কিছু কথাবার্তা হচ্ছে, সেটা মানে অস্বীকার করতে কোনো দোষ নেই। আমাদের দেশের একটা পার্টিকুলার রিপাবলিক টিভি বলে চ্যানেল আছে, সে অনেক গুজবই ছড়িয়ে যাচ্ছে। তো সেই সব বিষয়গুলো যাতে না ঘটে সেই জন্য বাংলাদেশের জাতীয় মন্দির যেটা ঢাকেশ্বরী মন্দির, সেখানে গিয়ে তিনি এই মানে সাম্যের বার্তা দিচ্ছেন এবং সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিচ্ছেন। এটা খুবই একটা দায়িত্বশীল ভূমিকা রাখছে। হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং ভিউজ। আমি শিলাজিৎ, আমি সুদীপ্তা। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর নোটিফিকেশন বেল অন করে নেবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য নোটিফিকেশন পেতে। আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন অবশ্যই পেজটা ফলো করে যাবেন আর পছন্দ হলে অবশ্যই ভিডিওগুলোকে লাইকও করবেন। তো আজকে আমরা নিয়ে চলে এসেছি বেশ ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়ে, যার টাইটেল হচ্ছে ঢাকেশ্বরী মন্দিরে যা বললেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, এবং চ্যানেল নেম হচ্ছে এখন টিভি। তো চলুন দেখে নিই ভিডিওটা। এবং এটা খুব রিসেন্ট ভিডিও, যেদিন আমরা শুট করছি সেই দিন অনুযায়ী সেই দিনকেই আপলোডেড, মাত্র 8 ঘন্টা আগে। তার মধ্যে 1 মিলিয়ন প্লাস ভিউজ চলে গেছে। তো চলুন দেখে নিই সবাই মিলে ভিডিওটা। আর ভিডিওটা যদি কপিরাইট ক্লেমের জন্য ব্লক হয়েছে তাহলে সম্পূর্ণ ভিডিওটা আপনারা আমাদের ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজে পেয়ে যাবেন। আর ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজের লিংক আপনারা আমাদের ডেসক্রিপশন বক্সে ফার্স্ট পিন কমেন্ট থেকে পেয়ে যাবেন। তাহলে চলুন সবাই মিলে ভিডিওটা শুরু করি। মন্দিরে কথা বলছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। শুনছি যেটা বিমানবন্দরে নেমে যেটা বললাম, যে এমন বাংলাদেশ আমরা করতে চাচ্ছি যেটা আমরা এক পরিবার, এটি হলো মূল জিনিস। এখানে পরিবারের মধ্যে কোনো পার্থক্য করা, বিভেদ করা, এটার কোনো প্রশ্ন আসে না। আমরা বাংলাদেশের মানুষ, বাংলাদেশ, এইটি আমরা নিশ্চিত করতে চাই। এটা নিয়ে আর কোনো বাদ বিবাদ ইত্যাদি জানি না। আমাদের গণতান্ত্রিক যে আকাঙ্ক্ষা, সেখানে আমরা বিবেচিত মুসলমান হিসেবে নয়, হিন্দু হিসেবে নয়, বৌদ্ধ হিসেবে নয়, মানুষ হিসেবে আমাদের অধিকারগুলো নিশ্চিত হোক। সমস্ত সমস্যার গোড়া হলো আমরা যত প্রাতিষ্ঠানিক আয়োজন এগুলো করেছি সব কিছু পচে গেছে। এই কারণে এই গোলমালগুলো হইতেছে। কাজে আমরা প্রাতিষ্ঠানিক আয়োজনগুলোকে ঠিক করতে হবে। যে ন্যায় বিচার হলে কে বিচার পাবেন আমাদের বলেন? আমি কি দেখতেছি এটা কোন ধর্মের, কোন জাতের, কি এটা বলা আছে? আইনে বলা আছে আপনার বিচার। এই সব সম্প্রদায় হলে ওইখানে ওই আদালতে যাবে, ওই সম্প্রদায় হলে ওই আদালতে। আইন একটা, কার সাধ্য আছে সেখানে বিরোধ করে যে এর রকম একটা ওর রকম একটা, এটা হতে পারে না। তো আমরা সেইখান থেকে, এটা এমন রোগ, মূলে যেতে হবে। আপনারা যদি বলেন যে আমাদেরকে এইভাবে সংখ্যালঘু হিসেবে ওইটা, এইটা হলো যে মূল সমস্যা থেকে আমরা দূরে সরে যাচ্ছি। আমাদেরকে বলতে হবে আমাদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হবে। সেটা পেলে আমাদের বাক স্বাধীনতা প্রতিষ্ঠিত করতে হবে। যেগুলো আছে এগুলো করে আমরা নতুন কিছু বুঝি। আমাদের হিউম্যান রাইটস প্রতিষ্ঠা করতে হবে, মানবিক অধিকার প্রতিষ্ঠিত সংবিধানেই আছে। আমি এটাই হলো আমাদের মূল লক্ষ্য। আপনারা যদি টেনে টেনে নিয়ে আসেন আমি অমুক, আমি তমুক, আমি, এইটা আবার পুরানো খেলায় চলে গেলেন। এটা আপনাদের ওই স্বীকার করার জন্য যারা বসে আছে তারা এগুলো স্বীকার করবে। আপনারা বলুন যে আমরা মানুষ, আমি বাংলাদেশের মানুষ, আমার সাংবিধানিক অধিকারেই আমাকে দিতে হবে। সব সরকারের কাছে এটাই যাবেন, আর কিছু দেয় না। আমরা, আমার সঙ্গে অনেকের পরিচয় আছে, আজকে নতুন পরিচয় না, আমাকে আজকে দেখেননি আপনারা। আমরা যখন শুরু করি আমাদের কাজ, গ্রামীণ ব্যাংকের কাজ, আমরা গরিব মেয়েদের নিয়ে কাজ শুরু করেছি। এবং কেউ বলছে না মেয়েদের, মুসলমান মেয়ে যাওয়া যাবে না। আমি তো ভাই যে ধর্মেরই হোক, তার টাকার দরকার আছে, তারা টাকা দিলে সে 2টা মুরগি কিনবে, ডিম পারবে, 2টা খেতে পারবে। পাশের পাড়া হলো হিন্দু পাড়া। তো বলছে আপনি হিন্দু পাড়ায় যাবেন? মানে না, কেউ তো যায় না হিন্দু পাড়ায়, আপনি কেন যাবেন? আমি তো কেন, আমি তো হিন্দু পাড়ার জন্য আসি না, মুসলমান পাড়ার জন্য, গরিব মেয়ের জন্য এসছি। আপনি শুনবেন না আমাদের ইতিহাসে, গ্রামীণ ব্যাংকের ইতিহাসে, যে আমরা এটা হিন্দু পাড়া বলে বাদ দিয়ে গেছি, ও মুসলমান পাড়াতে যাবে, হয় না কোনো দিন। একসঙ্গে গেছি, একভাবে গেছি। বরং ওরা বলছে যে মুসলমান আসছে, আমাদের কি করতে হবে, কি একটু দূরে থাকতে হবে। আমাদের ভাই, আমাদের জন্য দূরে থাকতে হবে না। আপনার সঙ্গে যে কথা, এটা কথাবার্তা সোজাসুজি, মুসলমান মেয়েদেরও কথা বলছি, ওদেরও বলছি। ভাই আপনি ঘুমটা দিয়ে যাইয়েন না, আমাদের কথাটা শুনে। একই কথা, যেটা তার অধিকারকে প্রতিষ্ঠিত করা। আমাদের এই মূল কাজটার মধ্যে যেতে হবে। আপনাদের নেহাত সুনির্বন্ধ অনুরোধ, আপনারা ওই বিভিন্ন ইয়েতে চলে যান না, ক্ষোভের মধ্যে চলে যান না। এই ক্ষোভ হলে এই ক্ষোভের মধ্যে মারামারি, কারাগারি লেগে যাবে। একত্রে আসুন, এক আইন, যে আমাদের আইনের অধিকার দিতে হবে। আজকে যেটা বললেন
যে আমরা আইনের অধিকার পাই না, আমাদের বিচার এইটাই হলো আসল জিনিস। বিচার ব্যবস্থা আমাদের দিকে তাকায় না, পুলিশ আমাদের দিকে তাকায় না, কিছুই আমাদের দিকে তাকায় না। কারণ আমি অধিকারটা প্রতিষ্ঠা করতে পারি নাই, আমাদের নীতিটা আমরা প্রতিষ্ঠা করতে পারি। আমরা যে প্রাতিষ্ঠানিক আয়োজন করেছি এটা বায়াস একটা। আপনি যত কিছু বলেন ওই একটা খোপ করতে আরম্ভ করবেন, তারা মজা পেয়ে যাবে, ওই মজার খেলাতে আমাদেরকে নিয়ে যাবেন। আমরা এসেছি যে এক মানুষ এক অধিকার, এর মধ্যে কোনো পার্থক্য করা যাবে। আমাদেরকে একটু সাহায্য করেন আপনারা, ধৈর্য ধরেন, করতে পারলাম কি পারলাম না সেটা পরে বিচার করেন, যদি না পারি আমাদেরকে দোষ দেবেন, এটাই হলো বিষয়। ধন্যবাদ স্যার। ভিডিওটা বেশ ভালো লাগলো দেখে, এবং এই খুবই মনোমুগ্ধকর ছিল ভিডিওটা। এত দাঙ্গা, এত আন্দোলন, এত খুনোখুনি, মৃত্যু, ষড়যন্ত্র, আগুন, ঠিক আছে, এত রাজনীতি, সবকিছুর মধ্যে না কোথাও একটা প্রশান্তির জায়গা, কোথাও একটা ভরসার জায়গা। এবং এই ভিডিওটা দেখে মনে হলো যে একদম বাংলাদেশ যে স্বাধীন হয়েছে, হয়তো সত্যিকারেরই স্বাধীন হয়েছে, প্রকৃত অর্থেই হয়তো স্বাধীনতা পেল, এবং এমন একজন ব্যক্তিকে প্রধান উপদেষ্টা পদে আসীন করা হয়েছে, বা যার কাঁধে পুরো দেশের দায়িত্ব দেওয়া হয়েছে, পুরো দেশবাসী সেই একটি ব্যক্তিকে ভরসা করে বা তার মুখের দিকে তাকিয়ে রয়েছে, সেটা একদমই যথার্থ এবং একদমই তিনি ডিজার্ভ করেন। এবং মানে তিনি দেখিয়ে দিলেন তার কথাবার্তার মধ্যে যে কামনেস, পোলাইটনেস বা ভদ্রতা, শালীনতা বলুন, সবটা মিলিয়ে তিনি যে একজন প্রকৃত অর্থে দায়িত্বশীল নাগরিক প্লাস মানে শাসক বলবো না, বাট ওই মানে দেশকে সামলানোর দায়িত্ব যে কাঁধে নিয়েছেন, এটা একদম বোঝা গেল। সত্যি মনে হলো যে দেশ যোগ্য মানুষের হাতেই গেছে, এবং তার যে তিনি যে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিলেন উইদাউট এনি ভেদাভেদ, এনি বৈষম্য, এবং প্রত্যেকটা মানুষ যে আইনের চোখে সমান, এবং আইনকে ঘাটার বা আইনে হাত দেওয়ার কারোর অধিকার নেই, কারোর সাহস নেই, কারোর ক্ষমতা নেই। এবং তিনি প্রত্যেকটা ক্ষেত্রে, এবং মানে তিনি যে নোবেল জয়ী একজন মানুষ, ইন্টারন্যাশনাল তার খ্যাতি, কিন্তু তিনি কতটা সামান্যতাকে সামান্যতম উদাহরণ দিয়ে ব্যাপারটাকে এতটা ক্লিয়ারলি বুঝিয়ে দিলেন যে গরিব মেয়ে, হাঁস মুরগি প্রতিপালন। তো এই যে ছোট ছোট যে কনসেপ্টগুলো, সেখান থেকে কিন্তু তুমি পুরো সামনে পুরো দেশবাসীকে বুঝিয়ে দিলেন। সত্যি ভীষণই ভালো লাগলো তার পার্সোনালিটি। এবং এই যে স্বৈরাচারী শাসনের পদত্যাগের পর এই যে গণতন্ত্র ফিরে আসার জন্য যে আন্দোলন ছিল, এবং গণতান্ত্রিকভাবে যে দেশকে নতুনভাবে উদ্বুদ্ধ করার যে একজন মানুষের হাতে দায়িত্ব সঁপে দেওয়া হয়েছে, তো সেটা সত্যি সঠিক ব্যক্তির কাছেই গেছে। কারণ তার যা মানে সাম্যের যে ব্যাপারটা রয়েছে, যার জন্য আর কি বৈষম্য বিরোধী আন্দোলন ছিল, তো তিনি সেই সাম্য শুরু থেকেই দেখাচ্ছেন, এবং ছোট ছোট জিনিসগুলো আর কি তিনি তুলে ধরছেন। আমি মানে এই ভিডিও প্রসঙ্গে নয়, আমি একটা কথা বলতে চাই, যে আবু সাইদ মারা গেছিল এবং তার বাড়ি ছিল রংপুরে। তো শোনা গেছে যে রংপুর থেকে তাদের পরিবারের লোককে নাকি হুমকি দিয়ে গণভবনে নিয়ে আসা করা হয়েছিল, কিন্তু ডক্টর ইউনূস কিন্তু নিজে রংপুরে তাদের বাড়িতে গেছেন। মানে এখানেই কোথাও গিয়ে পার্থক্যটা, যে একজন এত হাম্বল আর একজন কতটা স্বৈরাচারী, যে তার পায়ের তলায় এনে মানুষকে ফেলছে। তো মানে নাটক চলছে, কানাকাটি চলছে, এবং মানে সেই কি বলে ওটাকে, ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে। হ্যাঁ, তো এখানেই হচ্ছে তাদের পার্থক্যটা। এবং কোথাও গিয়ে বিষয়টা দেখে ভীষণ ভালো লাগছে যে তিনি মানুষের কথা ভাবছেন, এবং যে ইস্যুটা নিয়ে হয়তো ইন্টারন্যাশনালি অনেক গুজব ছড়াচ্ছে বা অনেক কিছু কথাবার্তা হচ্ছে, সেটা মানে অস্বীকার করতে কোনো দোষ নেই। আমাদের দেশের একটা পার্টিকুলার রিপাবলিক টিভি বলে চ্যানেল আছে, সে অনেক গুজবই ছড়িয়ে যাচ্ছে। তো সেই সব বিষয়গুলো যাতে না ঘটে, সেই জন্য বাংলাদেশের জাতীয় মন্দির যেটা ঢাকেশ্বরী মন্দির, সেখানে গিয়ে তিনি এই মানে সাম্যের বার্তা দিচ্ছেন এবং সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিচ্ছেন। তো এটা খুবই একটা দায়িত্বশীল ভূমিকা রাখছে, এবং তিনি যে এতটাই দায়িত্বশীল একজন মানুষ, মানে আমি একটা ফেসবুকে ভিডিও দেখছিলাম যে তিনি ট্রাফিকের মধ্যেও জ্যামে দাঁড়িয়ে রয়েছে। তিনি অ্যাকচুয়ালি বুঝতে চাইছেন যে বাংলাদেশে যে এত জ্যাম, আমরা যেটা জানি যে ট্রাফিক ভীষণ, যে একটা সামান্য দূরত্ব ক্রস করতে অনেকটা টাইম লেগে থাকে, তো তিনি সেই জ্যামে দাঁড়িয়ে বা ট্রাফিকে দাঁড়িয়ে
সেটাকে ফিল করছেন। তো এটাও কিন্তু একটা খুব মানে একদম গ্রাস রুট লেভেলে গিয়ে বাংলাদেশকে বোঝার চেষ্টা করছে এবং তিনি জানেন যখন আমি ফিল্ড ওয়ার্ক করব, মানুষের একদম ভেতরে ঢুকে জিনিসটাকে বুঝবো, তখনই আমি পুরো গোটা দেশকে সামলাতে পারবো, নাকি এসি ঘরে গদিতে বসে। এক্স্যাক্টলি, মানে তিনি যখন গ্রামীণ ব্যাংকের এমডিও ছিলেন, তিনি পাশের পাড়া, হিন্দু পাড়া, মুসলিম পাড়া দিয়েও যেটা বোঝালেন, মানে তার ওয়ার্কটাই ছিল ফিল্ড ওয়ার্ক থেকে কোনোভাবে শুরু করেছেন তিনি। তো দেশ চালানোর ক্ষেত্রে তিনি ওই ফিল্ড ওয়ার্ক করেই শুরু করতে চাইছেন। তো এই বিষয়টা খুবই দায়িত্বশীল এবং খুব সাধুবাদ এবং খুব প্রশংসার ভূমিকা রাখছে এখানে। তো ভীষণই ভালো লাগলো তার এই, মানে তার পার্সোনালিটিটাই আমার ভীষণ ভালো লাগছে বর্তমানে। মানে তার বিষয়ে সত্যি কথা বলতে সেভাবে আমার বিশেষ নলেজ নেই, কারণ আমি ওই নোবেলের বিষয়টাই শুধুমাত্র জানি এবং গ্রামীণ ব্যাংকের এই বিষয়টা জেনেছিলাম। বাট তার মানে তাকে যত দেখছি যেন মুগ্ধ হয়ে যাচ্ছে, ভীষণই ভালো লাগছে। যাই হোক, বেশ ভালো লাগলো ভিডিওটা। আপনারা জানাবেন আপনাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আপনাদের কোনো কিছু বক্তব্য থাকলে, এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। আর সাবস্ক্রাইব বাটনের পাশে জয়েন বাটন পেয়ে যাবেন, সেখানে কিছু ফেসিলিটিস দেওয়া থাকে, চাইলে আপনারা চেক করতে পারেন। আর আমাদের যে ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজ রয়েছে সেখানে আপনারা ফলো করতে ভুলবেন না, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আমাদের সাথে কানেক্টেড থাকার জন্য আমাদের যে ফেসবুক গ্রুপটা রয়েছে সেখানে আপনারা জয়েন করে আপনারা আপনাদের মনের মধ্যে সমস্ত কিছু পোস্ট করতে পারেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্স চেক করলে পেয়ে যাবেন। আর আমাদেরকে যদি পার্সোনালি আপনারা পছন্দ করে থাকেন আমাকে শিলাজিৎ ওকে সুদীপ্তা হিসেবে, তাহলে আমাদের ফেসবুক আর ইনস্টাগ্রাম সাইটে ফলো করতে পারেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আজ এ পর্যন্তই, টাটা।